সকাল 11:30 নাগাদ এক বৃদ্ধ ব্যক্তি একটি ব্যাংকের ভিতর প্রবেশ করলেন। সেই ব্যক্তি একটি সাধারণ পোশাক পরেছিলেন, অর্থাৎ একটা ধুতি পাঞ্জাবি পরেছিলেন। সেই ব্যক্তি ব্যাংকের ভিতর প্রবেশ করলেন এবং ব্যাংকের ভিতর প্রবেশ করা মাত্রই ব্যাংকের অন্যান্য ব্যক্তিরা তার দিকে অবাক দৃষ্টিতে তাকাতে লাগলো। কারণ ব্যাংকটি একটি প্রাইভেট ব্যাংক ছিল এবং সেই ব্যাংকের অধিকাংশ মেম্বার্সরা অর্থাৎ অধিকাংশ গ্রাহকরাই অনেক ধনী ছিল। তারা সকলেই স্যুট বুট পরে সেখানে এসেছিল, ভালো পোশাক পরিচ্ছন্ন তাদের ছিল। কিন্তু অপরদিকে সেই বৃদ্ধ ব্যক্তি একটি সাধারণ ধুতি পাঞ্জাবি পরে সেখানে এসেছিল। সে বৃদ্ধ ব্যক্তি কাউন্টারের সামনে গেল এবং সেখানে গিয়ে সেখানে থাকা একটি মেয়েকে বলতে লাগলো, মা, আমার এই খাতাটা একটু চেক করে দাও না। আমি অনেকদিন আগে এই ব্যাংকে একটা খাতা করেছিলাম, সেখানে আমি কিছু টাকা পয়সা আগে রাখতাম, কিন্তু বহুদিন হয়ে গেছে আমি সেখানে কোনো টাকা পয়সা রাখছি না। তাই আমি দেখতে চাই আমার খাতায় কত টাকা জমা রয়েছে। সে মেয়েটি বলতে লাগলো, কাকা বাবু, আপনি ঠিক জানেন তো আপনার এই ব্যাংকেই অ্যাকাউন্ট রয়েছে? কারণ আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে। একথা শুনে সে বৃদ্ধ ব্যক্তি বলল, কিন্তু মা, তোমার কেন এমনটা মনে হচ্ছে? যে কোনো মানুষেরই যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, এটা আবার বড় কথা কিসের? তুমি একটু আমাকে দেখে দাও আমার খাতায় কত টাকা এখন রয়েছে। তখনই সে মেয়েটি বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আপনি পাশের বেঞ্চে গিয়ে বসুন, আমি এক্ষুনি আপনাকে ডাকছি। মেয়েটি ভেবেছিল ওনাকে যদি কিছুক্ষণ পাশের একটি বেঞ্চে অপেক্ষা করানো যায়, বৃদ্ধ ব্যক্তি নিজের জায়গায় আবারও ফিরে যাবেন, উনি আর সেখানে বেশিক্ষণ অপেক্ষা করবেন না। কারণ সেই ব্যাংকে অনেক বড় বড় ব্যক্তিরা ছিল, তাদের সকলের টাকা পয়সা সেখানে লেনদেন হচ্ছিল। সেই মেয়েটি ভেবেছিল ওই বৃদ্ধ ব্যক্তির কাছে আর কয় টাকাই বা থাকবে, ওনার অ্যাকাউন্টে বেশি একটা টাকা তো থাকারও কথা না। একথা ভেবে সেই মেয়েটি ওই বৃদ্ধ ব্যক্তিকে কিছুক্ষণ ওখানে বসতে বলল। কিন্তু প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরও যখন সেই মেয়েটি বৃদ্ধ ব্যক্তিকে ডাকলো না, তখন বৃদ্ধ ব্যক্তি ওই মেয়েটির কাছে গিয়ে বলতে লাগলো, মা, তুমি তো আমাকে এতক্ষণ হয়ে গেল তাও ডাকলে না, তুমি একটু দেখো না আমার খাতায় কত টাকা আছে, আমাকে চেক করে দাও, আমি বাড়ি ফিরে যাই। তখন মেয়েটি বলতে লাগলো, দেখুন আমার হাতে এখন একটু কাজ রয়েছে, আমি কিছুক্ষণ পর আপনাকে জানাচ্ছি। তখনই সেই বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমার হাতে যখন কাজ আছে তুমি এক কাজ করো, ম্যানেজার বাবুর সঙ্গে আমার একটু দেখা করিয়ে দাও, আমার তার সঙ্গে কিছু কাজ রয়েছে, এছাড়াও আমি আমার খাতাটা তাকেই দেখিয়ে নেব। এই মেয়েটি ওই বৃদ্ধ ব্যক্তিকে ম্যানেজারের সঙ্গে দেখা করাতে তো চাইছিল না, কিন্তু বাধ্য হয়ে এত লোক সেখানে উপস্থিত ছিল, সকলে সেই মেয়েটির কথা শুনছিল আর বৃদ্ধ ব্যক্তির কথা শুনছিল, তাই বাধ্য হয়ে মেয়েটি ম্যানেজারকে ফোন করলো এবং সেই বৃদ্ধ ব্যক্তির সম্বন্ধে সমস্ত কথা ম্যানেজারকে জানালো। প্রথমে ম্যানেজার সেই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা করতে অস্বীকার করলো, কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তি একটু জোরপূর্বকই ম্যানেজারের কেবিনে ঢুকে ওনার সঙ্গে কথা বলতে লাগলো। সেই ম্যানেজার বৃদ্ধ ব্যক্তিকে দেখা মাত্রই বললেন যে, আপনি এখানে কি করতে এসেছেন বা আপনার এখানে কি প্রয়োজন? তখনই সেই ব্যক্তি ম্যানেজারকে বলল, অ্যাকচুয়ালি আমার এই খাতাটা আমাকে একটু দেখে দিলে ভালো হয়, আমি কিছু বছর আগে এই ব্যাংকে বই করেছিলাম, আমি একটু জানতে চাই যে আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। কারণ আমি 2 দিন আগেই আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা বার করতে গেছিলাম, আমার টাকা বেরোচ্ছিল না। তখনই ম্যানেজার বলল, কাকাবাবু, মনে হয় আপনার অ্যাকাউন্টে টাকা নেই, তাই জন্যই আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা বেরোচ্ছে না। তখনই সেই বৃদ্ধ ব্যক্তি বলল, কিন্তু বাবা, তুমি এটা কিভাবে বললে যে আমার অ্যাকাউন্টে টাকা নেই? তুমি একবার চেক তো করে দেখো। ম্যানেজার বলল, দেখুন, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে এই ব্যাংকের অ্যাকাউন্টে আপনার কোনো টাকা পয়সা থাকার কথা নয়। এ কথা শুনে সে বৃদ্ধ ব্যক্তি বলল, তুমি যেটা ভাবছো সেটা খুব ভুল ভাবছো, আমার এখানে অ্যাকাউন্টে টাকা থাকতেই পারে, তুমি একবার চেক তো করে দাও। কিন্তু সেই ম্যানেজার সেই বৃদ্ধ ব্যক্তির কোনো কথাই শুনলো না এবং পাশের একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে লাগলো। সেই বৃদ্ধ ব্যক্তি তখন ম্যানেজারকে বলল, আমি আজ তো চলে যাচ্ছি, কিন্তু কাল যখন আমি ফিরবো তখন কিন্তু তুমি তোমার কাজের জন্য খুব পস্তাবে। এমনটা বলেই সেই বৃদ্ধ ব্যক্তি সেখান থেকে বাড়ি ফিরে গেল। পরদিন বৃদ্ধ ব্যক্তি সেই ব্যাংকে এসে যে কাজ করেছিল, যে কাণ্ড ঘটিয়েছিল, সেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। বন্ধুরা, সেই বৃদ্ধ ব্যক্তি এমন কি করেছিল যার কারণে ওই ব্যাংকের ম্যানেজার বৃদ্ধ ব্যক্তির পায়ে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল? সেই বৃদ্ধ ব্যক্তি কে ছিল এবং তার আসল পরিচয় বা কি ছিল, চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। বিনয়বাবু একজন ক্ষেত মজুর ছিলেন। উনি গ্রামেই চাষবাস করে নিজের জীবিকা নির্বাহ করতেন। বিনয়বাবুর ছেলের নাম ছিল প্রশান্ত।
প্রশান্ত নিজের বাবাকে ছোট্টবেলা থেকেই চাষবাস করতে দেখেছে, কঠোর পরিশ্রম করে নিজের জীবনে অগ্রসর হতে দেখেছে। প্রশান্তর মা শান্তি দেবী ছিলেন একজন গৃহকর্ত্রী, অর্থাৎ তিনি একজন হাউসওয়াইফ ছিলেন, বাড়ির কাজবাজ করতেন এবং নিজের ঘর সংসারকে সুন্দরভাবে পরিচালনা করতেন। এর পাশাপাশি তিনি সেলাই ফোড়াই করতেন এবং গ্রামের ছোট্ট ছোট্ট মেয়েদেরকে সেলাইও শেখাতেন। বিনয়বাবু আর শান্তিদেবী সবসময় প্রশান্তকে ভালো শিক্ষা দিত, মানুষের উপকার করার শিক্ষা দিত, মানুষের পাশে থাকার শিক্ষা দিত। প্রশান্ত পড়াশোনায় ছোটবেলা থেকেই খুব ভালো ছিল। সে ক্লাসে কখনো দ্বিতীয় হয়নি, প্রতিবার সে প্রথম স্থান অধিকার করত। প্রশান্তর ইচ্ছা ছিল সে বড় হয়ে একজন প্রশাসনিক অধিকর্তা হবে, অর্থাৎ তার সরকারের উচ্চ পদে কাজ করার খুব ইচ্ছা ছিল, উচ্চ পদের কর্মচারী হওয়ার খুব ইচ্ছা ছিল। ছোটবেলা থেকেই সে নিজের লক্ষ্য স্থির করে রেখেছিল এবং সেই লক্ষ্যে সে অগ্রসর হয়ে চলেছিল। সে যখন মাধ্যমিক পরীক্ষা দিল তখন সে মাধ্যমিক পরীক্ষায় 99% মার্কস পেয়েছিল। জেলায় সে প্রথম হয়েছিল এবং সকলেই তার ইন্টারভিউ নিতে এসেছিল। তখন সে এক সংবাদ মাধ্যমে বলেছিল সে বড় হয়ে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে চায় এবং এই সমাজের বিভিন্ন ধরনের দুর্নীতির দমন করতে চায়, সুস্থ সমাজ গঠনে সহায়তা করতে চায়। এভাবেই দেখতে দেখতে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সমাপ্ত হয়ে গেল এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছিল। তারপর সে সেখানকার স্থানীয় একটি কলেজে ভর্তি হলো এবং সেখানেই সে তার পড়াশোনা চালিয়ে গেল। কিন্তু এরই মাঝে তার জীবনে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। শান্তিদেবী একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হলেন এবং কয়েক মাসের মধ্যেই শান্তিদেবীর মৃত্যু হয়ে গেল। প্রশান্ত তখন 3rd ইয়ারে পড়ছে যখন শান্তিদেবীর মৃত্যু হয়ে গেছিল। শান্তিদেবীর একটাই ইচ্ছা ছিল যে তিনি নিজের ছেলেকে একজন বড় মাপের সরকারি অফিসার হতে দেখতে চেয়েছিলেন, কিন্তু উনি বেঁচে থাকতে ওনার সেই ইচ্ছে পূরণ হয়নি। তবে প্রশান্ত নিজের মায়ের মৃত্যুর পর নিজের মায়ের কাছে এটা প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার মায়ের শেষ ইচ্ছে অবশ্যই পূরণ করবে। শান্তিদেবীর মৃত্যুর পর বিনয়বাবু খুব ভেঙে পড়েছিলেন। জীবনের এই পর্যায়ে এসে নিজের জীবনসঙ্গীকে হারানো যে কতটা বেদনাদায়ক সেটা যার সঙ্গে এমন ঘটনা ঘটে সেই বলতে পারে। বিনয়বাবুর যেন সমস্ত জীবন শূন্য বলে মনে হতো। শান্তিদেবী তার জীবনের অধিকাংশ স্থান অধিকার করে রেখেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর বিনয়বাবু নিজেকে খুব একা বলে মনে করতেন। ওনার কোনো কিছুই ভালো লাগতো না। তবে প্রশান্তর কথা চিন্তা করে, প্রশান্তর জীবনের সম্বন্ধে ভেবে তিনি আস্তে আস্তে নিজেকে আবারও স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছিলেন। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে গেল। 1 বছর পর প্রশান্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর প্রশান্ত তার বাবাকে জানালো, বাবা আমি ইউপিএসসি এক্সাম দিতে চাই। আর ইউপিএসসি এক্সাম দেওয়ার জন্য তাকে দিল্লিতে যেতে হবে, কারণ দিল্লির মুখার্জি নগরে ইউপিএসসি এক্সামের জন্য খুব ভালো কোচিং পাওয়া যায়। প্রশান্তর কথা শুনে বিনয়বাবু প্রথম দিকে তো রাজি হয়নি, কারণ প্রশান্তও যদি তাকে ছেড়ে দূরে চলে যায় তাহলে বিনয়বাবু তো একেবারে একা হয়ে যাবেন। এটা ভেবেই প্রশান্তবাবু প্রথম দিকে নিজের ছেলেকে দিল্লিতে যেতে দিতে চাইছিলেন না। তিনি বলছিলেন, তুমি এখানে থেকেই পড়াশোনা করো, এখানে থেকে পড়াশোনা করেই তুমি এই পরীক্ষার জন্য ট্রাই করো। কিন্তু প্রশান্তর ইচ্ছা এবং উদ্যম দেখে তিনি নিজের মনকে বোঝালেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন যে যদি দিল্লিতে গিয়ে আমার ছেলে ভালো মতো পড়াশোনা করে চাকরি পেয়ে যায় তাহলে তো এতে আমাদেরই ভালো। এছাড়াও সেখানে গিয়ে পড়াশোনা করলে সে মন দিয়ে নিজের পড়াশোনাটাও করতে পারবে। এমনটা ভেবেই বিনয়বাবু প্রশান্তকে দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন এবং কিছুদিনের মধ্যেই প্রশান্ত দিল্লিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু দিল্লিতে নিজের ছেলেকে রেখে পড়াশুনো করানোটা তার কাছে খুব খরচা সাপেক্ষ ছিল। বিনয়বাবু নিজের জমির কিছুটা অংশ বিক্রি করলেন এবং তা দিয়েই তিনি নিজের ছেলেকে ইউপিএসসি এক্সামের জন্য প্রস্তুত করলেন। দীর্ঘ 2 বছর প্রচেষ্টার পর
প্রশান্ত ইউপিএসসি এক্সামে সিলেক্টেড হলো এবং কিছুদিনের মধ্যেই তার ইন্টারভিউতেও সিলেকশন হয়ে গেল ও তাকে একটি নির্দিষ্ট জেলায় পোস্টিং দিয়ে দেওয়া হলো। প্রশান্ত যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেল তখন সে বিনয়বাবুকে ফোন করে সমস্ত কথা জানালো। বিনয়বাবু নিজের ছেলের এই সফলতায় খুব খুশি হলেন এবং নিজের স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে তিনি অঝরে কাঁদতে লাগলেন। তিনি নিজের স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, শান্তি, আজকে তোমার ইচ্ছে পূরণ হয়েছে। তুমি চেয়েছিলে তোমার ছেলে একজন উচ্চমানের সরকারি কর্মচারী হোক, তুমি চেয়েছিলে তোমার ছেলে যেন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক, আর তোমার ছেলে সেটা করে দেখিয়েছে। প্রশান্ত নিজের মায়ের ছবিটাকে জড়িয়ে ধরে অনেক কাঁদল এবং তাকে বলতে লাগলো, মা, আজকে তুমি যা চেয়েছিলে আমি তাই হতে পেরেছি। আমি তোমার আশা পূরণ করেছি, তোমার স্বপ্ন পূরণ করেছি। এভাবেই দেখতে দেখতে দিন কাটতে লাগলো। প্রশান্ত যেই জেলায় পোস্টিং ছিল সেই জেলায় সে নিজের পিতাকে নিজের সঙ্গে নিয়ে গেছিল এবং এখন বিনয়বাবু আর প্রশান্ত একই জায়গায় থাকে। প্রশান্ত নিজের বাবাকে কখনোই নিজের থেকে দূরে রাখতে রাজি ছিল না। সে জানতো তার বাবা কত পরিশ্রম করে তাকে মানুষের মতো মানুষ করেছে। এমনই একদিন প্রশান্ত যেই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল সেই জেলারই একটি ব্যাংকে বিনয়বাবু তার ব্যাংকের বইটা চেক করতে গেছিলেন। বিনয়বাবুর ওই ব্যাংকে আগের থেকেই একটা বই করা ছিল এবং উনি তাতে টাকা পয়সা রাখতেন, কিন্তু কিছুদিন যাবৎ উনি ওই ব্যাংকে টাকা পয়সার লেনদেন করেননি। তাই ওনার মনে হচ্ছিল ওনার একবার ব্যাংকে গিয়ে নিজের খাতাটা চেক করা উচিত। এমনটা ভেবেই তিনি সেই ব্যাংকের ভিতর প্রবেশ করলেন। ব্যাংকটি একটি বেসরকারি ব্যাংক ছিল। বিনয়বাবু যখন সেই ব্যাংকে প্রবেশ করলেন তখন ব্যাংকের সমস্ত ব্যক্তিরা ওনার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল, কারণ বিনয়বাবু সাধারণ ধুতি পাঞ্জাবি পরে সেখানে গেছিলেন। আর সেই ব্যাংকে অধিকাংশ পয়সাওয়ালা ব্যক্তিদেরই অ্যাকাউন্ট ছিল। সেখানে যে সকল ব্যক্তিরা বসেছিল অধিকাংশ ব্যক্তিরাই তাদের মধ্যে কোট প্যান্ট পরেছিল এবং দামি দামি জামা কাপড় পরেছিল। বিনয়বাবু সোজা চলে গেলেন ব্যাংকের একটি কাউন্টারের সামনে। সেখানে একটি মেয়ে বসেছিল। বিনয়বাবু মেয়েটির দিকে নিজের ওই খাতাটি এগিয়ে দিয়ে বলতে লাগলেন, দেখো তো মা, আমার ব্যাংকের খাতায় কত টাকা পড়ে আছে। আমি কয়েকদিন যাবৎ এখানে কোনো টাকা পয়সার লেনদেন করছি না। আমি জানতে চাই আমার ব্যাংকের অ্যাকাউন্টে এখন কত টাকা রয়েছে। তখনই সে মেয়েটি বলতে লাগলো, কাকাবাবু, আপনি ঠিক জানেন তো আপনার এই ব্যাংকেই বই আছে? অন্য কোনো ব্যাংকে বই নেই তো? আপনি ভুল ব্যাংকে ঢুকে পড়েননি তো? তখনই বিনয়বাবু বললেন, না মা, আমার এই ব্যাংকেই বই আছে, আমি অন্য কোনো ব্যাংকে ঢুকে পড়িনি। তুমি একটু চেক করে দেখো না আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। তখনই মেয়েটি বলতে লাগলো, দেখুন, আমি এখন একটা কাজ করছি, আমি একটু পরে আপনাকে দেখে দিচ্ছি, আপনি ওইখানে যে বেঞ্চ রাখা আছে ওখানে গিয়ে বসুন। মেয়েটি ভেবেছিল বিনয়বাবুকে সে এইভাবে ইগনোর করতে পারবে। মেয়েটি এটাও ভেবেছিল যে কিছুক্ষণ যদি বিনয়বাবুকে ওখানে বসিয়ে রাখা যায় তাহলে হয়তো তিনি এখান থেকে চলে যাবেন। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন মেয়েটি বিনয়বাবুকে ডাকলো না, তখন বিনয়বাবু সেই মেয়েটির কাছে আবারও গেলেন। তিনি বলতে লাগলেন, মা, আমার একটু খাতাটা চেক করে দেখে দাও না যে আমার কাছে কত টাকা রয়েছে। এছাড়াও আমি টাকা পয়সার লেনদেনও তো করতে পারছি না, তুমি যদি একটু চেক করে দেখো আমার খুব উপকার হবে। তখনই মেয়েটি বলল, দেখুন, আপনার আরও একটু সময় লাগবে, আমার একটা কাজ রয়েছে, আমি সে কাজটা করে তারপর আপনাকে দেখে দিচ্ছি। তখনই বিনয়বাবু বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে তোমাদের ব্যাংকের ম্যানেজারের সঙ্গে একটু কথা বলিয়ে দাও, আমার তার সঙ্গেও কিছু কথা আছে। মেয়েটি প্রথম দিকে তো বিনয়বাবুর সঙ্গে এই বিষয় নিয়ে খুব একটা কথা বলতে চাইছিল না, কিন্তু বিনয়বাবু যখন বারবার মেয়েটিকে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য আগ্রহ করতে লাগলো তখন মেয়েটি বাধ্য হয়ে ব্যাংকের ম্যানেজারকে ফোন করলো। ম্যানেজার এতক্ষণ নিজের কাচের ঘরে বসে বসে এই সমস্ত দৃশ্যই দেখছিল। ম্যানেজার তখন মেয়েটিকে বলতে লাগলো, এই ব্যক্তির কি সত্যি আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি এমনি এমনি এই ব্যাংকে ঢুকে পড়েছে? একে দেখে তো মনে হচ্ছে না যে এমন ব্যক্তির আমাদের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকতে পারে। তখনই সেই মেয়েটি বলল, স্যার, এনার আপনার সঙ্গে কিছু দরকার আছে, ইনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। ম্যানেজার বলল, ওনাকে বাইরে বসতে বলো, কিছুক্ষণ বসুক, তারপরে এমনিতেই চলে যাবে। এই সব ব্যক্তির সঙ্গে যদি আমি কথা বলতে যাই তাহলে আমার রেপুটেশন নষ্ট হতে পারে। এছাড়াও এখন কি আমি এদের সঙ্গেও ডিল করব?
এটা বলে ম্যানেজার ফোন রেখে দিল। তখনই সেই মেয়েটি বিনয়বাবুকে বললেন, আপনি ওইখানে বেঞ্চে কিছুক্ষণ বসে অপেক্ষা করুন, ম্যানেজারবাবু কিছুক্ষণ পর আপনাকে ডাকছেন। বিনয়বাবু এইভাবে প্রায় 1 ঘন্টা ওই বেঞ্চের বাইরে বসেছিলেন, কিন্তু 1 ঘন্টা কেটে যাওয়ার পরও যখন ম্যানেজারবাবু তাকে ডাকলেন না, তখন বিনয়বাবু ম্যানেজারের রুমে ঢুকে গেলেন এবং বলতে লাগলেন, স্যার আমার আপনার সঙ্গে কিছু কথা আছে, আমি অনেকক্ষণ বাইরে বসে অপেক্ষা করছি কিন্তু আপনি আমাকে ভেতরেই ডাকছিলেন না। তখনই ম্যানেজার একটু হকচকিয়ে গেল। সে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে আপনি বসুন, আসলে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তো কাজ শেষ হয়ে গেলেই আমি আপনাকে ডাকতাম। ম্যানেজার বলতে লাগলেন, বলুন কাকাবাবু আপনার জন্য কি সাহায্য করতে পারি। বিনয়বাবু বললেন, আচ্ছা আমি এই ব্যাংকে কয়েক বছর আগে এই বইটা খুলেছিলাম, আগে অনেক টাকা পয়সা আমি টুকটাক রাখতাম, কিন্তু এই কয়েক বছর যাবৎ আমার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা পয়সাই রাখা হয় না। তখনই ম্যানেজার বলতে লাগলো, কাকাবাবু মনে হয় আপনার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই, যদি টাকা পয়সা থাকতো তাহলে আপনি কোনো এটিএমে গিয়ে যদি টাকা তুলতে যেতেন তাহলে আপনার টাকা উঠে যেত। বিনয়বাবু বললেন, কিন্তু বাবা আমার তো কোনো এটিএম কার্ড নেই, আমি এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে জানি না, আমি শুধু জানতে চাই যে আমার অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে, এর থেকে বেশি কিছু আমার জানার নেই। তখনই ম্যানেজার বললেন, দেখুন আমার মনে হয় না আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি শুধুই এই সমস্ত কথা বলে আপনার আর আমার দুজনেরই সময় নষ্ট করছেন। তখনই বিনয়বাবু বললেন, আপনার কেন এটা মনে হচ্ছে যে আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। ম্যানেজার বলল, দেখুন আমি এত বছর ধরে চাকরি করছি, আমি মানুষের হালচাল দেখেই বলে দিতে পারি যে কার কাছে টাকা থাকতে পারে আর কার কাছে থাকতে পারে না। এছাড়াও আজকে আমার অনেক কাজ আছে, আপনি এক কাজ করুন, আপনি কালকে আসুন। বিনয়বাবু বলতে লাগলো, আমি সাধারণ একটা অ্যাকাউন্ট চেক করতে বলছি, অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা জানতে চাইছি, তার জন্যে আমার আবার কালকে আসতে হবে। তখনই ম্যানেজার বলল, দেখুন ওই ছোটোখাটো অ্যাকাউন্ট চেক করার মতো এখন আমাদের কাছে সময় নেই, এখন সকালের সময়, এখন অনেক ভিড়ভাট্টা থাকে, এখন অনেক দরকারি কাজকর্ম থাকে, আপনি কালকে সকাল 10টা নাগাদ আসুন, তখন ব্যাংক ফাঁকা থাকবে, তখন আপনি আপনার কাজটা করতে পারবেন। আমার কাছেও এখন একটুও সময় নেই যে আমি আপনার সঙ্গে দুদণ্ড বসে কথা বলবো। কিছুক্ষণের মধ্যেই সেখানে স্যুট বুট পরা এক ব্যক্তি আসলো এবং ব্যাংকের ম্যানেজার সেই ব্যক্তিকে দেখা মাত্রই তাকে আদর আপ্যায়ন করতে লাগলো, বলতে লাগলো, স্যার বসুন, আপনার কি প্রয়োজন। তার সঙ্গে সে খুব ভালো মতো কথাবার্তা বলতে লাগলো। এদিকে বিনয়বাবু যখন এই দৃশ্য দেখলেন তখন ওনার খুব খারাপ লাগলো। ওনার মনে হলো ওনার পোশাক আশাক দেখে, ওনার অবস্থা দেখে হয়তো ব্যাংকের ম্যানেজার ওনাকে এইভাবে ইগনোর করার চেষ্টা করছেন। বিনয়বাবু ম্যানেজারকে বলতে লাগলেন, আপনার এনার সঙ্গে কথা বলার মতো সময় আছে, কিন্তু আমার সঙ্গে কথা বলার মতো সময় নেই। তখনই ম্যানেজার একটু রেগে মেগেই বিনয়বাবুকে বললেন, দেখুন আপনি এখান থেকে এখন চলে যান, আমার আপনার সঙ্গে কথা বলার মতো সত্যিই কোনো সময় নেই। আপনার অ্যাকাউন্টে টাকা পড়ে থাকবে বলুন তো, আপনি তার জন্য এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন। আমি বলি শুনুন, আপনি কালকে আসুন, এসে আপনার অ্যাকাউন্টে কি আছে না আছে আপনি দেখে যাবেন। বিনয়বাবু আর কথা না বাড়িয়ে চুপচাপ করে সেখান থেকে নিজের বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি প্রশান্তকে সমস্ত কথা জানালেন। প্রশান্ত যখন ব্যাংক ম্যানেজারের সম্বন্ধে একথা শুনল তার খুব খারাপ লাগলো। তার মনে হলো পোশাক আশাকের ভিত্তিতে একজন মানুষের পরিস্থিতি বিচার করা হয়, তাই তার এই বিষয়টা অবশ্যই দেখতে হবে। পরদিন সকালে প্রশান্ত নিজের সরকারি গাড়ি করে ব্যাংকের সামনে গিয়ে দাঁড়ালো। সে নিজের বাবাকেও নিজের সঙ্গে নিয়ে গেছিল। কিছুক্ষণের মধ্যেই প্রশান্ত ব্যাংকের ভিতর প্রবেশ করলো। ব্যাংক ম্যানেজার এবং ব্যাংকের সমস্ত স্টাফ যখন দেখলো সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছেন, তখন তারা সকলেই প্রশান্তবাবুকে স্বাগত জানালো। কিন্তু ব্যাংক ম্যানেজার যখন দেখলো যে প্রশান্তবাবুর সঙ্গে বিনয়বাবুও সেখানে এসেছেন, তখন ব্যাংক ম্যানেজারের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি বলতে লাগলেন, আপনি এনার সঙ্গে কি করছেন? তখনই প্রশান্তবাবু বললেন, ইনি আমার পিতা। কালকে ইনি আপনাদের এই ব্যাংকে এসেছিলেন। এই ব্যাংকে ওনার কিছু বছর আগে একটা খাতা করা ছিল, উনি এসেছিলেন এখানে নিজের অ্যাকাউন্টটা চেক করতে, কিন্তু আপনারা ওনার অ্যাকাউন্ট চেক করেননি এবং ওনার সঙ্গে খারাপ আচরণ করেছেন। তখনই ব্যাংক ম্যানেজার বলল, আসলে আমরা ওনাকে দেখে বুঝতে পারিনি যে উনি আপনার পিতা হতে পারেন, আসলে ওনার পোশাক আশাক দেখে ওনাকে একটু অন্যরকমই লাগছিল। তখনই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললেন, পোশাক আশাকের ভিত্তিতে আপনারা
মানুষকে বিচার করছেন। একজন মানুষ নিজের দরকার নিয়ে ব্যাংকে এসেছে, আপনারা কোথায় তাদের দরকার পূরণ করবেন, কোথায় তাকে সাহায্য করবেন তা নয়, আপনারা পোশাক আশাকের ভিত্তিতে তাদের বিচার করছেন। তখনই ব্যাংক ম্যানেজার বিনয়বাবুকে বলতে লাগলেন, স্যার আমাকে দয়া করে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি যে আপনি ডিএম সাহেবের বাবা। তখনই বিনয়বাবু বললেন, এতে বোঝার কিছু নেই, আর এটা যে আপনি বুঝতে পারবেন এটা আমি আশাও করি না। বোঝা না বোঝার প্রশ্ন এখানে আসছে না। প্রশ্ন হলো, আমি একজন বয়স্ক ব্যক্তি, আমি একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি এই সাধারণ প্রশ্নের সমাধান আমাকে করেননি। আপনি তো করেননি, আপনার যে স্টাফ সেও আমাকে এই বিষয় নিয়ে অবহেলা করেছিল। কাল যদি কাউন্টারে বসে থাকা মেয়েটি আমার অ্যাকাউন্টটা চেক করে দিত, তাহলে আমার আপনার অবধি পৌঁছানোর প্রয়োজন হতো না। তখনই প্রশান্তবাবু বললেন, দেখুন আপনি যে কাজ করেছেন সেটা একেবারে উচিত করেননি। প্রত্যেকটা মানুষের একটি ব্যাংকের সমান অধিকার থাকে, প্রত্যেকটা মানুষকেই সমান মর্যাদা দেওয়া উচিত। তখন ম্যানেজার তার ভুল বুঝলো এবং প্রশান্তবাবুর কাছে এই বিষয় নিয়ে ক্ষমা চাইতে লাগলো। তিনি বিনয়বাবুর কাছেও ক্ষমা চাইলেন। বিনয়বাবু বললেন, দেখুন পোশাক আশাকের ভিত্তিতে কখনোই কাউকে বিচার করবেন না। আপনার কর্তব্য প্রত্যেকটি গ্রাহকের সঙ্গে সমান ব্যবহার করা, তাদের সকলকেই সমান মর্যাদা দেওয়া। ব্যাংক ম্যানেজার তখন বিনয়বাবুকে বলতে লাগলেন, স্যার আমার ভুল হয়ে গেছে, এর পরবর্তীতে আমি অবশ্যই আপনার এই কথা মনে রাখবো। তারপর প্রশান্ত তার বাবাকে নিয়ে সেখান থেকে আবারও নিজের বাড়ি ফিরে গেল। বন্ধুরা, এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? ব্যাংক ম্যানেজার বিনয়বাবুর সঙ্গে যে কাজ করেছিল সেটা কি সে ঠিক করেছিল? আপনারা কোনো ব্যাংকে গেলে সেখানে কেমন ব্যবহার আশা করেন? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা আপনারা সমাজে একটি সঠিক শিক্ষা, সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন। তাই নিজেদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, পোশাক আশাকের উপর ভিত্তি করে কাউকে বিচার করা কখনোই উচিত নয়। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে সমান অধিকার আছে, সকলের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করা উচিত। কারণ আমরা জানি না আমাদের সামনে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে সেই মানুষটার আসল পরিচয় কি। আজকের কাহিনী আমাদের এই বিষয় নিয়েই বিশাল একটি শিক্ষা প্রদান করে। আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, এই কাহিনীগুলি কাউকে বিরক্ত করার জন্য বা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলি তৈরি করা হয় যাতে আমরা সমাজে একটি সঠিক শিক্ষা, সঠিক বার্তা পৌঁছে দিতে পারি এবং আমরা সকলে মিলে একটি সুন্দর আর সুস্থ সমাজ গঠন করতে পারি। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আপনারা আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন। এক্ষেত্রে আমি আমার ফেসবুক পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। আমি সেখানে আমার ডেইলি লাইফের বিভিন্ন রকমের ইনসিডেন্ট, বিভিন্ন রকমের ঘটনা শেয়ার করে থাকি এবং অনেক মোটিভেশনাল স্টোরিও শেয়ার করে থাকি। তাই আপনারা যদি চান আমাকে সেখান থেকে ফলো করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।